হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার দুইটা রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সিমের বিচি আমার বেশ পছন্দের একটা খাবার। বেশিরভাগ সময়ই আমি ফ্রোজেন করে রাখি, আর সিজনের সময় কিন্তু আমি এটা বেশিরভাগই রান্না করি। তো আমার আম্মুকে দেখতাম ছোটোবেলায় সিমের বিচি, শিং মাছ বা মাগুর মাছ এই টাইপের মাছগুলা দিয়ে রান্না করতো, মানে জিওল মাছ দিয়ে রান্না করতো। এইটা দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কিন্তু রান্না শাশুড়ির কাছ থেকে শিখেছি বা ওনার রেসিপি ফলো করে আমি বেশিরভাগ রান্না করি। তো আজকে আমি আমার নিজের আম্মুর থেকে শেখা দুইটা মজার রেসিপি শেয়ার করব। আশা করছি অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা যখন গরম হবে তখন এখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে হবে কি, লবণ আর হলুদ দিয়ে দিব, তাহলে আমি এখানে শিং মাছটা ভেজে নিতে পারবো। আপনারা চাইলে শিং মাছের গায়ে কিন্তু লবণ আর হলুদ একসাথে দিয়ে তারপর ভেজে নিতে পারেন। লবণটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যেন কিনা মাছটা মানে লেগে না যায় কড়াইতে আর কি। অনেক সময় হয় না যে মাছটা কড়াইতে লেগে যায়, তো যেন লেগে না যায় সেজন্য কিন্তু আমি শিং মাছটাকে এইভাবে সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছটাকে কষিয়েও রান্না করতে পারেন। তো আমি আসলে মাঝে মধ্যে কষিয়েও রান্না করি সব মশলার সাথে, আবার মাঝে মধ্যে এমনিতেও রান্না করি। দুইটাই আমার কাছে খুব ভালো লাগে। শিং মাছটা আমি কিছুটা লাল লাল করে ভেজে নিব, একেবারে মুচমোচা করে ভাজবো না। মাছ যদি খুব বেশি মুচমোচা করে ভাজা হয় তাহলে কিন্তু তরকারিতে খুব বেশি একটা ধরে না বা ঘ্রাণ আসে না। আমার আম্মা বলতো সবসময় এই কথাটা। তো আমি বেশিরভাগ সময়ই মা বা শাশুড়ি ওনাদের টিপসগুলাই ফলো করি, কারণ ওনাদের রান্নাগুলা কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, প্রথমে যে মাছগুলো আমি দিয়েছিলাম ওগুলা কিন্তু হয়ে গিয়েছে, ওগুলা একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে বাকি মাছগুলাও কিন্তু আমি এরকম টাইপের করে ভেজে তারপর উঠিয়ে নিব। এই যে দেখুন, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। তো মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। তো এইখানে পেঁয়াজ আর রসুন আমি একেবারে বাটিনি, মানে কিছুটা আধ ভাঙা করে নিয়েছি। তারপর এখানে জিরা আর গোলমরিচ একসাথে একটু বেটে নিয়েছি। এই 4টা জিনিস তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটা খুব ভালো করে কষিয়ে নিব। সরি, আমি এখানে কিন্তু আদাও দিয়েছিলাম, বাট সেটা বলতে আমি ভুলে গিয়েছি। তো এই সবগুলা মশলা হচ্ছে আমি এখন খুব ভালো করে ভেজে নিব। মশলা থেকে যখন দেখব যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, মশলার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে কিছুটা লাল লাল হয়ে গিয়েছে, তখন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এরকম দিব। আর এখন হচ্ছে আমি লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলা কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। যেহেতু আমি এখানে বাটা মশলা দিয়েছি এক্সট্রা করে, তেমন আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। যদি আমি এইখানে সবগুলা মশলা গুঁড়া দিতাম তাহলে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিতাম। এই যে দেখুন, এখন হচ্ছে যে আমি সিমের বিচি সাথে কিন্তু আমি দিয়েছি কয়েক টুকরা আলু, দিয়ে এবার এটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে আমি অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিব। তরকারির আসল টেস্ট হচ্ছে কষানোতে। যত বেশি কষানো হয় তরকারি খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য কষিয়ে নিব। আমি এমনভাবে কষাবো যেন কিনা সিমের বিচিগুলা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর আলুগুলা একেবারেই ভাজা ভাজা হয়ে যায়। সিমের বিচি থেকে কিন্তু অনেক সময়
কিছুটা অন্যরকম স্মেল আসে, সেই জন্য আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি আর নামানোর আগে ধনেপাতা দিব, সেজন্য কিন্তু এখানে আমি আর গরম মশলাটা ইউজ করিনি। আপনারা চাইলে গরম মশলাটা দিতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি গরম মশলাটা এই তরকারিতে ভালো লাগে না। নামানোর আগে চাইলে এখানে সামান্য একটু জিরা গুঁড়া দিতে পারেন, তাহলে খুব ভালো লাগবে। এইখানে হচ্ছে আমি কয়েক টুকরা টমেটো কেটে রেখেছিলাম, এবার টমেটোটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর আরেকটা পাত্রে আমি গরম পানি বসিয়েছিলাম, গরম পানিটা দিয়ে দিয়েছি। তাহলে সিমের বিচিটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এমনিতেই মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ হয়, তার মধ্যে যদি এই রকম মজার তরকারি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো এখানে হচ্ছে আমি এখন মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নিব। বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি, ঝোলটাকে কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব, তাহলে হয়ে যাবে আমার মজার একটা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর আজকের এই সিমের বিচিগুলা ছিল কিন্তু আমার ফ্রোজেন, আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। না হলে আপনারা বলবেন যে এই সিজনে কিভাবে আমি সিমের বিচি পেলাম। আসলে এগুলা ফ্রোজেন ছিল, আমি বেশিরভাগ সময়ই এই সিমের বিচিটা ফ্রোজেন করে রাখি। এই তো দেখুন আমার হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা এখন খুবই জনপ্রিয় একটা খাবার। এটা হচ্ছে ডিম তেলানি। আমরা এটাকে ডিম তেলানি বলি, জানি না এক এক জায়গায় হয়তো বা এক এক নাম হতে পারে। তো আমি আপনাদের সাথে একটু হালকা করে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে নিয়েছি ডিম, হাঁসের ডিম। আমাদের তো নিজস্ব পালা হাঁস আছে, তো ওই ডিমগুলাই নিয়েছি। আম ওই হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা আমার ভালো লাগে। আপনারা চাইলে ফার্মের ডিম বা যেকোনো ডিম নিতে পারেন। তো যেহেতু আমাদের পালা হাঁসের ডিম ছিল, তো সেজন্য ওগুলা দিয়ে আমি রান্নাটা করছি। তো প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব, যেন কিনা ডিমটা না ফুটে। ডিমটা অনেক সময় দেখা যায় যে ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হয় নিচে দিয়ে লেগে যায়, না হয় ফুটে যায়। তো এটা যেন না হয় সেটার জন্য এই কাজটা করব।
আমি সবগুলা ডিম কিন্তু পোচ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পোচ করলেই এটা খেতে ভালো লাগে। আর এখানে কি নিচ্ছি আমি জাস্ট একটু বলে দিই। আমি এখানে কয়েকটা আলু কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এগুলা দিয়ে করলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। তো পেঁয়াজ কুচিটা আমি তুলনামূলক একটু বেশি দিয়েছি, তাহলে এটা খেতে ভালো লাগবে আর কি। তারপরে এখানে লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আজকের এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম রসুন ইউজ করিনি, রসুন, জিরা বা এরকম টাইপের কিছু ইউজ করিনি। তো এখন হচ্ছে যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে কেটে কুচি করে রাখা যে আলুটা ছিল ওই আলুটা আমি দিয়ে দিব। দিয়ে এবার এটা খুব ভালো করে কষিয়ে নিব। একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এটা আমি অনেকটা সময় ধরে কষাবো। তো আজকের এই রান্নাটাতে কিন্তু আমি খুব বেশি একটা আহামরি মশলা ইউজ করিনি, খুব কম মশলায় আর অল্প তেলে এই রান্নাটা করছি। আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কলিগুলা দিয়ে দিব। পেঁয়াজ কলি দিয়ে এই রান্নাটা আমি বেশিরভাগই করি। আপনারা চাইলে পেঁয়াজ কলি দিতে না চাইলে এমনিতেও রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ কলি দিলে এটার টেস্টটা আরেকটু ভালো আসে।
এই তো এখন হচ্ছে আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ঝোল দিয়ে দিয়েছি। এটা খুব বেশি একটা ঝোল দিতে হবে না। সব কিছুই কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে আমি ডিমগুলাকে দিয়ে দিব। এই রান্নাটা খুবই সিম্পল, একেবারেই সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমি যেই ২টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, ২টা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই অল্প উপকরণে আর সহজ উপায়ে, খুব বেশি একটা সময়ও লাগে না। দেখুন আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি জাস্ট ধনেপাতাটা দিব। তাহলেই হয়ে যাবে আজকের এই মজার রান্নাটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।